হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইতিহাস ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট 7। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। মডেল সেট 7 দেখো, মডেল সেট 7 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের প্রশ্ন, ঋগ বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন এ, ঊষা। পরের প্রশ্ন দিয়ে দেখ, মেঘালয় হলো, সঠিক উত্তরটি হবে বড় পাথরের সমাধি। পাথরের সমাধি হবে মেঘালয়। পরের প্রশ্ন 3, কোন বৌদ্ধ সম্মেলনে হীনযান মহাযানের মধ্যে বিভাজন তৈরি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, চতুর্থ সম্মেলনে কি হয়? হীনযান মহাযান দুটি ভাগ হয়ে যায়। এরপর দেখো 2 দাগের প্রশ্ন, পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে 10 রাজার যুদ্ধ হয়েছিল? দেখো উত্তর লিখবে, ভরদ গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে পুরু, যদু, অনু ও তুর্বশের মধ্যে। কি বললাম? ভরদ গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে পুরু, যদু, অনু এবং তুর্বশের মধ্যে। পরের প্রশ্ন দিয়ে দেখ, রত্তিন কারা? উত্তর, বৈদিক যুগে যারা রাজার শাসন কাজে সাহায্য করতেন। বৈদিক যুগে যারা রাজার শাসন কাজে সাহায্য করতেন তাদের বলা হয় রত্তিন। পরের প্রশ্ন 3 দেখ, বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় কি কি? উত্তর লিখবে ছন্দ ও ব্যাকরণ। পরের প্রশ্ন 4 দেখ, আজীবী গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে গোশাল, গয়কার দন্তশয়াকার আল্লাহ গোশাল। এরপর দেখো 3 দাগের প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে উত্তর দাও। ক স্তম্ভ, খ স্তম্ভ। 1 দেওয়া আছে প্রথম বৌদ্ধ সঙ্গীত। প্রথম বৌদ্ধ সঙ্গীত হয় রাজগৃহে। 2 দেওয়া আছে মল্ল, মল্ল হবে পাবা। তারপর দেখো 3 দেওয়া আছে চিত্রিত ধূসর মৃৎপাত্র, এটা হবে ভগবানপুরা। 4 দেওয়া আছে জাতকের গল্প, জাতকের গল্প হবে এ বুদ্ধের জন্ম পূর্ববর্তী গল্প, অর্থাৎ বুদ্ধের জন্মের যে আগের গল্প সেটাকে বলা হয় জাতক। এরপর দেখো 4 দাগে সত্য মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন, আর্য একটি জাতিবাচক শব্দ, এটি মিথ্যা। পরের প্রশ্ন 2, গৌতম বুদ্ধের পূর্ব নাম সিদ্ধার্থ, এটি সত্য। এরপর দেখো 5 দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বৈদিক যুগে 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হয়। পরের প্রশ্ন 2 দাগ, বেমানান শব্দটি লেখো। কাশী, মগধ, কৌশল ও ব্রিজি। এখানে ব্রিজিটা হবে বেমানান শব্দ। পরের প্রশ্ন 3 দাগ, প্রদত্ত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। বিবৃতি, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক ছিল। ব্যাখ্যা 1, উপনয়নের ফলে শিক্ষা শেষ হতো। ব্যাখ্যা 2, উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। ব্যাখ্যা 3, বছরে একবার উপনয়ন হতো। তো সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 2। এরপর দেখো 6 দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 6টি। 1 নম্বর প্রশ্ন, চতুরাশ্রম বলতে কি বুঝো? তোমাদের টেক্সট বই 56 নম্বর পেজে রয়েছে। দেখো, চতুরাশ্রম প্রথা তোমাদের টেক্সট বই খুব সুন্দর করে দেওয়া আছে। টুকরো কথা, চতুরাশ্রম প্রথা পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টি ভাগ সম্পর্কে লেখা আছে, তুমি অবশ্যই সেটা পড়ে নেবে। পরের প্রশ্ন 2 দাগ, বৌদ্ধদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কি কি উপদেশ দেন? এটা তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দেবো 68 নম্বর পেজে। দেখো উত্তর, মগধের রাজা অজাতশত্রু একবার বৌদ্ধদের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ নিয়েছিলেন। সে বিষয়ে গৌতম বুদ্ধের মতামত জানতে তিনি একজন কর্মচারীকে বুদ্ধের কাছে পাঠান। বুদ্ধ তখন নিজের শিষ্য আনন্দর সঙ্গে সেই বিষয়ে কথাবার্তা বলেন। ওই আলোচনায় বৌদ্ধদের দেওয়া বুদ্ধের উপদেশের মধ্যে 7টি নিয়মের কথা উঠে। এই যে 7টা নিয়ম ক থেকে 6 পর্যন্ত দেওয়া আছে, তোমরা এই 7টা নিয়ম এখান থেকে মুখস্থ করে নেবে, এখান থেকেই পরীক্ষায় আসবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। পরের প্রশ্ন 3, পঞ্চমহাব্রত কি? তোমাদের টেক্সট বইয়ে 70 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, পঞ্চমহাব্রত, চতুর্জাম ও পঞ্চমহাব্রত দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। জৈন ধর্মে 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো, সেগুলো হলো: ক, কোনো প্রাণী হত্যা না করা। খ, মিথ্যা কথা না বলা। গ, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। ঘ, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকে একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয়। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরেকটি নীতি যোগ করেছিলেন, সেটা ছিল ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য সহ এই 4টা নীতিকে একসঙ্গে, এই 5টা নীতিকে বলা হয় পঞ্চমহাব্রত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকবে।
পরের প্রশ্ন 6, ধর্ম চক্র প্রবর্তন বলতে কি বুঝো? তোমাদের টেক্সট বই 71 নম্বর এবং রায় মার্টিনের 91 নম্বর পেজে 30 নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে পড়বে। দেখো উত্তর, সিদ্ধার্থ গয়ার কাছাকাছি একটি পিপুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয় বলে ওই গাছটিকে বোধি বৃক্ষ বলা হয়। শর্ট কোশ্চেন আসতে পারে। গয়া থেকে গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথে যান। সেখানে 5 জন সঙ্গীর মধ্যে তার উপদেশ প্রথম প্রচার করেন। এই 5 জন তার প্রথম 5 শিষ্য হয়েছিল। তাদের কাছে তিনি মানুষের জীবনযাপনের দুঃখ কারণগুলি ব্যাখ্যা করেন। পরবর্তী সময় ওই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, একলব্য গল্প থেকে তুমি কি নৈতিক শিক্ষা পাও? তোমাদের টেক্সট বইয়ের 59 নম্বর পেজে রয়েছে এবং রায় মার্টিনের পেজ নাম্বার দেওয়া আছে। দেখো এখান থেকে তোমরা পড়ে নেবে। একলব্য অবশ্যই অস্ত্র শিক্ষা দিত। এই জায়গাটা খুব সুন্দর করে পড়বে, উত্তর সব পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 6 দাগ, সাম্রাজ্য কি? এটিও তোমাদের টেক্সট বইয়ের 79 নম্বর পেজে রয়েছে। আমি রায় মার্টিনের পেজ নাম্বারও দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকেও পড়বে। দেখো উত্তর, সাম্রাজ্য কি ও সম্রাট কি? সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যের কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্য কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। পরের প্রশ্ন 7 দাগ, সোয়াগ সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল? এটা রায় মার্টিনের বই থেকে আমি দেখিয়ে দেবো। দেখো তোমাদের যাদের কাছে রায় মার্টিন বই নেই একটুখানি নোট ডাউন করে রাখো, নয়তো স্ক্রিনশট করে রাখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সোয়াগ সাতবাহন লড়াইয়ের প্রধান কারণ ছিল দুটি, একটা রাজনৈতিক, একটা অর্থনৈতিক। রাজনৈতিক কারণ, সোয়াগ ও সাতবাহন দুটি শক্তি একই এলাকা দখল করতে চাওয়ার জন্য উভয়ের মধ্যে লড়াই শুরু হয়। এই রকমই একটি এলাকা ছিল মালব। তারপর অর্থনৈতিক কারণ, সোয়াগ ও সাতবাহন রাজারা পূর্ব মালব ও পশ্চিম মালব ও দাক্ষিণাত্য উপকূল অঞ্চল নিজেদের দখলে রাখতে চাইত। কেননা পূর্ব মালবের কোষা এলাকায় একটি হীরের খনি ছিল। পশ্চিম মালব ও দাক্ষিণাত্য উপকূল দিয়ে সমুদ্র বাণিজ্য চলত। এই পর্যন্ত লিখবে। পর দেখো 7 দাগ, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 1 নম্বর প্রশ্ন, টিকা লেখো বৈদিক সাহিত্য। তোমাদের টেক্সট বইয়ের 47 নম্বর পেজে রয়েছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি, আর রায় মার্টিনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। দেখো বৈদিক সাহিত্য বলতে কি বুঝো, যেখান থেকে আমি দাগিয়েছি। পরবর্তী দেখো সেগুলিকে পরবর্তী বৈদিক সাহিত্য বলা হয়ে থাকে। এই পর্যন্ত লিখে দেবে, কেমন? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, মগধ কিভাবে শক্তিশালী মহাজন পদে পরিণত হলো? এটি রায় মার্টিন 88 নম্বর পেজে রয়েছে। 8 নম্বর প্রশ্ন। দেখো উত্তর, এটা তোমরা এখান থেকেই পড়ে নেবে, তোমাদের রায় মার্টিন বইয়ের থেকে। মগধের অবস্থান, মগধের অর্থনৈতিক সমৃদ্ধি খুব সুন্দর করে দেওয়া আছে, প্রশ্নটা পড়ে নেবে। পরের প্রশ্ন 3 দাগ, নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। এটিও তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দিব। দেখো তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে 68 নম্বর পেজে নব্য ধর্ম আন্দোলন। আমি যেখান থেকে দাগিয়েছি, আর নতুন ধর্মতে চাহিদা তৈরি হয়েছিল, এই পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, যেহেতু 5 নম্বরে একটু বড় করে লিখতে হবে। তারপর দেখো আমি রায় মার্টিন থেকেও দেখিয়েছি, পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই যে কোনো জায়গা থেকে পড়তে নেবে, টেক্সট বই বা রায় মার্টিন সহায়িকা। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 দাগ, টিকা লেখো বৌদ্ধ ধর্ম। তোমাদের টেক্সট বইয়ের 71 নম্বর পেজে রয়েছে। দেখো রায় মার্টিনের পেজও দিয়ে রেখেছি, তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে পড়বে। বৌদ্ধ ধর্ম আমি টেক্সট বই থেকে দেখাচ্ছি। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। শর্ট কোশ্চেন আসবে। নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু শাক্য বংশে সিদ্ধার্থের জন্ম হয় 566 খ্রিস্টপূর্বাব্দে। সিদ্ধার্থ মহাবীরের মতোই ক্ষত্রিয় বংশের মানুষ ছিলেন। 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলেছেন। প্রায় 6 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন। বোধি লাভ করার জন্য তার নাম হয় বুদ্ধ। তাই বুদ্ধের প্রচারিত ধর্মকে বলা হয় বৌদ্ধ ধর্ম। তার সাথে তোমাদের বলে রাখি, আমি তোমাদের জিওগ্রাফির একটা নোটস দিয়েছি, নিজের হাতে নোটস তৈরি করে পাঠ্য বই খুঁটিয়ে পড়ে তোমরা সেই নোটটা অবশ্যই পড়বে, সাজেশন। আর আমি ইতিহাসে সাজেশন দিয়ে দেবো, তোমরা অবশ্যই আমাকে ফলো করবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন? এটা রায় মার্টিন থেকে পড়বে 106 নম্বর পেজে। 2 নম্বর প্রশ্ন। দেখো রায় মার্টিনে খুব সুন্দর করে দেওয়া আছে 12 নম্বর প্রশ্নটা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে পড়ে নেবে। যেভাবে পয়েন্ট করে দেওয়া আছে, শকদের বিতাড়ন, সুশাসক, সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক, বিক্রম সম্বোধ প্রচলন, পরধর্ম সহিষ্ণুতা, এভাবে পড়বে। এরপর দেখো 8 দাগের 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 1 নম্বর প্রশ্ন, বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে লেখো। এটি তোমাদের টেক্সট বইয়ে 53 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে। চলো দেখিয়ে দিচ্ছি।
দেখো বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ 55 নম্বর পেজে নাকি 53 নম্বর পেজে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন 2, বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটিও টেক্সট বইয়ে 57 নম্বর পেজে রয়েছে, খুব সুন্দর করে দেওয়া। আর এগুলো রায় মার্টিন পেজে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। দেখো বৈদিক শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর করে দেওয়া আছে। বৈদিক সাহিত্য থেকেই সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। এখান থেকে শুরু করে শেষের দিকে ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপর, এই পর্যন্ত লিখে দেবে। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন 3 দেখ, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এটি আমি রায় মার্টিন থেকে দেখাবো, তার কারণ সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে। সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা কর। রাজ্য জয়, শাসক হিসাবে কৃতিত্ব, বহুমুখী প্রতিভা, বেদ সাহিত্য, সার্বভৌমত্ব প্রতিষ্ঠার, পরধর্ম সহিষ্ণুতা, পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। তাহলে আজ রাখছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবে।